আমাদের শরীরের প্রধান স্তম্ভ হলো মেরুদণ্ড। কিন্তু আপনি কি জানেন, অনেকের মেরুদণ্ড জন্মের পর বা বড় হওয়ার সময় একদিকে ইংরেজি এস বা সি অক্ষরের মতো বাঁকা হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় স্কোলিওসিস। আজ আমরা এই ভিডিওতে জানব স্কোলিওসিস কেন হয়, এর লক্ষণগুলো কি কি, এবং কিভাবে সঠিক ব্যায়াম এবং চিকিৎসার মাধ্যমে এটি ঠিক করা সম্ভব। আপনি যদি আপনার এবং আপনার সন্তানের কাঁধ বা কোমর স্বাভাবিকভাবে বাঁকা দেখেন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডাক্তার মনসুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহজ কথায়, স্কোলিওসিস হলো মেরুদণ্ডের একটি অস্বাভাবিক বক্রতা। সাধারণত একজন মানুষের মেরুদণ্ড পেছন থেকে দেখলে একদম সোজা মনে হবে, কিন্তু স্কোলিওসিস আক্রান্ত ব্যক্তির মেরুদণ্ড সোজা না হয়ে ডান দিকে বা বাম দিকে বাঁকা দেখা যায়। এই বাঁকা অংশটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এস বা সি এর মতো মনে হয়। এটি প্রধানত বাড়ন্ত শিশুদের মধ্যে, অর্থাৎ 10 থেকে 15 বছর বয়সের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। তবে প্রাপ্তবয়স্কদেরও এই রোগটা হতে পারে। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্কোলিওসিস আসলে কেন হয়। সত্যি বলতে, চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হওয়ার পরেও প্রায় 80% রোগীর ক্ষেত্রে স্কোলিওসিসের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। একে আমরা বলি ইডিওপ্যাথিক স্কোলিওসিস। তবে বাকি 20%-এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কারণ থাকে, যেগুলো আমাদের জানা খুব জরুরি। এর মধ্যে যেমন 1 নম্বর হলো জেনেটিক বা বংশগত কারণ। গবেষণায় দেখা গেছে, যদি বাবা মায়ের স্কোলিওসিস থাকে, তবে সন্তানের মধ্যেও এটি হওয়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে। তাই এটি অনেক সময় বংশগত বা জেনেটিক কারণ হতে পারে। দ্বিতীয় হলো কনজেনিটাল বা জন্মগত ত্রুটি। কিছু কিছু শিশু জন্ম থেকেই মেরুদণ্ডের হাড়ের গঠনগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডের হাড়গুলো যদি পুরোপুরি তৈরি না হয় বা একে অপরের সঙ্গে জুড়ে যায়, তখন একে কনজেনিটাল স্কোলিওসিস বলা হয়। এটি সাধারণত খুব অল্প বয়সে ধরা পড়ে। এরপরে 3 নম্বর কারণ হলো স্নায়বিক এবং পেশিগত সমস্যা, অর্থাৎ নিউরোমাসকুলার প্রবলেম। আমাদের মেরুদণ্ডকে সোজা রাখতে পেশি এবং স্নায়ুর বিশাল ভূমিকা রয়েছে। যদি কারো সেরিব্রাল পালসি বা মাসকুলার ডিস্ট্রফিয়ার মতো রোগ হয়, তার পেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং মেরুদণ্ড একদিকে ঝুলে বা বেঁকে যেতে পারে। 4 নম্বর হলো বার্ধক্যজনিত বা ক্ষয়জনিত কারণ। অনেকের ক্ষেত্রে বয়সের সাথে সাথে মেরুদণ্ডের হাড় বা ডিস্ক ক্ষয় হতে শুরু করে। বিশেষ করে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্যালসিয়াম কমে গেলে মেরুদণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যাকে আমরা বলি ডিজেনারেটিভ স্কোলিওসিস। 5 নম্বর কারণ হলো ইনজুরি বা ইনফেকশন। খুব বিরল হলেও মেরুদণ্ডের বড় কোনো আঘাত বা ইনফেকশন থেকেও পরবর্তী সময়ে স্কোলিওসিস তৈরি হতে পারে। অনেকেই মনে করেন ভারী স্কুল ব্যাগ বা ভুলভাবে ঘুমানোর কারণে স্কোলিওসিস হয়ে থাকে। মনে রাখবেন, এগুলো আপনার পিঠ ব্যথার কারণ হতে পারে, কিন্তু এগুলো সরাসরি মেরুদণ্ডের স্থায়ীভাবে এস আকৃতির মতো বাঁকা করে দেয় না। এবার আসি, আপনার স্কোলিওসিস হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। স্কোলিওসিস শুরুতে কোনো ব্যথা তৈরি করে না, তাই এটি চেনা কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে কিছু শারীরিক পরিবর্তন দেখে আপনি সহজেই এই রোগটা শনাক্ত করতে পারেন। চলুন সেই লক্ষণগুলো আমরা একে একে জেনে নিই। এর মধ্যে 1 নম্বর হলো কাঁধের অসমতা বা আনইভেন শোল্ডার। আপনি যদি আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ান, তবে খেয়াল করলে দেখতে পাবেন আপনার 2 কাঁধ একই সমান্তরালে আছে কিনা। যদি একই সমান্তরালে না থাকে,
অর্থাৎ একদিকে উঁচু এবং একদিকে নিচু মনে হয়, তাহলে আপনি মনে করবেন যে এই স্কোলিওসিসের মতো রোগ আপনার হতে পারে। 2 নম্বর হলো কোমরের হাড়ের পার্থক্য, অর্থাৎ আনইভেন ওয়েস্ট। আপনাকে লক্ষ্য করে দেখতে হবে কোমরের এক পাশ অন্য পাশের চেয়ে বেশি বাঁকা বা উঁচু আছে কিনা। অনেক সময় দেখা যায় প্যান্ট বা স্কার্ট পরলে একদিকের ঝুল অন্য দিকের চেয়ে বেশি মনে হচ্ছে। যদি এরকম মনে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার স্কোলিওসিস রোগটা হতে পারে। 3 নম্বর লক্ষণ হলো যে পিঠের হাড় বা রিব হাম। যদি মেরুদণ্ড বাঁকা হওয়ার সাথে সাথে সামান্য ঘুরে যায়, অর্থাৎ রোটেশন হয়, তবে পিঠের একদিকের হাড় রিবকেস অন্য দিকের হাড়ের চেয়ে বেশি বাইরের দিকে ঠেলে আসতে পারে। এটি পিছন থেকে দেখলে স্পষ্ট বোঝা যাবে। 4 নম্বর হলো মাথা শরীরের মাঝখানে না থাকা। স্বাভাবিক অবস্থায় মাথা ঠিক 2 কাঁধের মাঝখানে থাকে, কিন্তু স্কোলিওসিস থাকলে মনে হতে পারে মাথাটি শরীরের মূল অক্ষ থেকে কিছুটা ডানে বা বামে সরে আছে। এবার আসি স্পেশাল টেস্ট নিয়ে, অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার স্কোলিওসিস রোগ হয়েছে কিনা। এই টেস্টের নাম হলো অ্যাডামস ফরওয়ার্ড বেন্ডিং টেস্ট। এই টেস্টের জন্য রোগীকে প্রথমত সোজা হয়ে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পা দুটো যেন একই বরাবর থাকে। এরপর 2 হাত সোজা করে সামনের দিকে ধীরে ধীরে ঝুঁকতে হবে, অর্থাৎ পায়ের আঙ্গুল ছোঁয়ার চেষ্টা করতে হবে। এরপর একজন পর্যবেক্ষক লক্ষ্য করে দেখবেন যে আপনার পিঠের এক পাশ অন্য পাশের চেয়ে বেশি উঁচু বা কুঁজো হয়ে আছে কিনা। যদি এই এক পাশ অপর পাশের চেয়ে উঁচু দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার স্কোলিওসিস রয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পিঠে ব্যথা বা শ্বাসকষ্ট হওয়া অনেক সময় স্কোলিওসিসের জটিল লক্ষণ হতে পারে। যদি আপনি নিজের বা আপনার সন্তানের শরীরে স্কোলিওসিসের লক্ষণ দেখতে পান তবে ভয় পাবেন না। এখনকার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর খুব চমৎকার সমাধান রয়েছে। তবে প্রথম ধাপ হলো সঠিক রোগ নির্ণয়। একজন অর্থোপেডিক স্পেশালিস্ট বা ফিজিওথেরাপিস্ট প্রথমে শারীরিক পরীক্ষা করেন, এরপর মেরুদণ্ডের সুনির্দিষ্ট বাঁকা বোঝার জন্য একটি ফুল স্পাইনের এক্সরে করে থাকেন। সেই এক্সরে রিপোর্ট থেকে কোপস অ্যাঙ্গেল মেজার করা হয়। এই অ্যাঙ্গেল বা কোণের উপর ভিত্তি করে ঠিক করা হয় আপনার চিকিৎসা পদ্ধতি কেমন হবে। স্কোলিওসিসের চিকিৎসা মূলত 3টি ভাগে বিভক্ত। এর মধ্যে 1 নম্বর হলো অবজারভেশন বা পর্যবেক্ষণ। যদি বাঁকার পরিমাণ 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি এর মধ্যে হয়ে থাকে তবে সাধারণত কোনো বড় চিকিৎসার প্রয়োজন হয় না। এক্ষেত্রে ডাক্তার প্রতি 6 মাস অন্তর অন্তর এক্সরে করে দেখেন আপনার যে বাঁকা অংশটা সেটা বাড়ছে কিনা। এই সময়টাতে বিশেষ কিছু ব্যায়াম এবং ফিজিক্যাল থেরাপি দিলে আপনার এই রোগটা ভালো হয়ে যায়। এরপরে দ্বিতীয় হলো ব্রেসিং বা বিশেষ বেল্ট ব্যবহার করা। যদি বাঁকার পরিমাণ 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি এর মধ্যে হয়ে থাকে এবং শিশুটি এখনও বাড়ন্ত অবস্থা রয়েছে তাহলে এমতো অবস্থায় তাকে ব্রেস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই ব্রেসটা সাধারণত প্লাস্টিকের তৈরি জ্যাকেটের মতো দেখতে হয়, যা জামার নিচে পরতে হয়। এই ব্রেসটা মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে এবং পরবর্তীতে যেন এর চেয়ে বাঁকা বেশি না হয় সেটাকে প্রতিরোধ করে। 3 নম্বর হলো সার্জারি। যদি এই বাঁকা অংশটা 40 থেকে 50 ডিগ্রি এর বেশি হয়ে থাকে এবং নিয়মিত এই বাঁকা অংশটা বাড়তে থাকে অথবা হৃৎপিণ্ড বা ফুসফুসের উপর চাপ সৃষ্টি করে তাহলে ওই ক্ষেত্রে অপারেশন করতে হবে। আধুনিক স্পাইনাল ফিউশন সার্জারি এর মাধ্যমে মেরুদণ্ডের প্রায় 80 থেকে 90% পর্যন্ত এই স্পাইনকে সোজা করা সম্ভব। এবার আসি এই ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো স্কোলিওসিসের মতো রোগ যদি হয় তাহলে আমরা কি কি ধরনের ব্যায়াম করতে পারি। এক্সারসাইজ তথা ব্যায়াম স্কোলিওসিসের বাঁকা হাড়কে
ম্যাজিকের মতো রাতারাতি সোজা করে না ঠিকই, তবে এটি মেরুদণ্ডের চারপাশের মাংসপেশিকে এতটাই শক্তিশালী করে যে বাঁকা হওয়াটা আর বাড়তে দেয় না এবং পিঠের ব্যথা দূর হয়। চলুন একে একে দেখে নিই স্কোলিওসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে 3টি সেরা এক্সারসাইজ। এর মধ্যে 1 নম্বর এক্সারসাইজ হলো পেলভিক টিল্ট। এই ব্যায়ামটা কিভাবে করবেন? প্রথমে মেঝেতে পিঠ ঠেকিয়ে অর্থাৎ চিত হয়ে আপনাকে শুয়ে পড়তে হবে। এরপর 2 হাঁটু ভাঁজ করতে হবে। এরপর পেটের পেশিশক্তি শক্ত করে আপনার যে কোমর সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠাতে হবে এবং শেষ অবধি যাওয়ার পরে সেটাকে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। তারপর ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এভাবে 10 থেকে 15 বার এই ব্যায়ামটা করতে হবে। এরপর দ্বিতীয় ব্যায়াম হলো ক্যাট কাউ স্ট্রেচ। কিভাবে করবেন এই ব্যায়ামটা? প্রথমে আপনাকে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে হাত এবং হাঁটুর উপর ভর করে তারপর শ্বাস নিতে নিতে পিঠ নিচের দিকে নামাতে হবে এবং মাথা উপরের দিকে তুলতে হবে অর্থাৎ কাউ পোজ। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ গোল করে ওপরের দিকে তুলতে হবে এবং চিবুক বুকের কাছে আনতে হবে অর্থাৎ ক্যাট পোজ। এবং এই ব্যায়ামটা প্রতিদিন 2 থেকে 3 মিনিট করতে হবে। এই ধরনের ব্যায়াম করলে আপনার মেরুদণ্ডের সংকোচন এবং প্রসারণ করতে সাহায্য করবে। এরপর 3 নম্বর ব্যায়াম হলো বার্ড ডগ এক্সারসাইজ। কিভাবে করবেন? এই ব্যায়ামটা করার জন্য আগের মতো হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে থাকতে হবে। এবার ডান হাত সামনের দিকে এবং শরীরকে একদম সোজা লাইনে রাখার চেষ্টা করতে হবে। এভাবে 5 সেকেন্ড পর পর হাত এবং পায়ের পজিশন বদলাতে হবে। এভাবে 10 বার রিপিট করতে হবে এবং 3 সেট করতে হবে। এই ব্যায়ামের উপকারিতা হলো শরীরের ভারসাম্য অর্থাৎ কোর স্ট্যাবিলিটি বজায় রাখতে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে স্কোলিওসিস এক একজনের শরীরের এক এক দিকে বাঁকা হয়ে থাকে, কারো ডানে কারো বামে। তাই ভুল দিকে স্ট্রেচিং করলে সমস্যা বাড়তে পারে। এই ব্যায়ামগুলো নিরাপদ, তবে আপনার অবস্থা যদি জটিল হয় অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে একটি কাস্টমাইজ চার্ট তৈরি করে নিতে হবে আপনাকে। ব্যায়ামের পাশাপাশি পুষ্টিকর খাবার, বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। এটা হাড়কে মজবুত রাখতে অত্যন্ত জরুরি। এবারে স্কোলিওসিস নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা রোগীদের অহেতুক দুশ্চিন্তা ফেলে দেয়। চলুন আজ এমনই কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করি। এর মধ্যে 1 নাম্বার যে ভুল ধারণা সেটা হলো ভারী স্কুল ব্যাগ বা এক কাঁধে ব্যাগ নিলে স্কোলিওসিস হয়। কিন্তু সত্যটা হলো ভারী ব্যাগ পিঠে বা ঘাড়ে ব্যথা তৈরি করতে পারে, এমনকি আপনার পোস্টার সাময়িকভাবে খারাপ করতে পারে, কিন্তু এটি মেরুদণ্ডের হাড়কে এস বা সি আকৃতির মতো স্থায়ীভাবে বাঁকা করে দেয় না। 2 নম্বর যে প্রচলিত ভুল ধারণা সেটা হলো কুঁজো হয়ে বসলে বা দীর্ঘক্ষণ নিচু হয়ে ফোন চালালে স্কোলিওসিস হয়ে থাকে। কিন্তু সত্যটা হলো এইভাবে বসলে কুঁজো হওয়ার প্রবণতা অর্থাৎ কাইফোসিস বাড়াতে পারে, কিন্তু সরাসরি স্কোলিওসিসের কারণ হতে পারে না। তবে ভালো পশ্চার বজায় রাখা সবার জন্য জরুরি। 3 নাম্বার যে ভুল ধারণা সেটা হলো স্কোলিওসিস হলে কোনো শারীরিক পরিশ্রম বা খেলাধুলা করা যাবে না। একদম নয়, ভুল ধারণা। সত্যটা হলো একদম উল্টো। শারীরিক সক্রিয়তা আমাদের মেরুদণ্ডকে নমনীয়তা রাখতে সাহায্য করে। অলিম্পিক জয়ী সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্টের নাম আমরা সবাই জানি। তারও কিন্তু স্কোলিওসিসের সমস্যা রয়েছে, তাই এটি আপনার সফলতার পথে বাধা নয়। পরিশেষে আমরা বলতে পারি স্কোলিওসিস কোনো অভিশাপ নয়, বরং এটি শরীরের একটি বিশেষ অবস্থা
যা সঠিক সময়ে ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা দিলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। ভয় না পেয়ে সচেতন হন, কারণ সচেতনতাই আরোগ্যের প্রথম ধাপ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই সংক্রান্ত যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।